পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা, থাকছেন অন্যরাও। দায়িত্ব পালন অসম্ভব করে তুললে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। কিছুক্ষণ পর বিএনপি, জামায়াত, এনসিপির সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক। চলে যাবেন বলেননি, এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না। ডিসেম্বরে ভোট কেন নয় প্রশ্ন বিএনপির, নির্বাচনে সহযোগিতার আশ্বাস জামায়াতের, বিচার সংস্কার, জুলাই ঘোষণা ও ভোটের রোডম্যাপ একসঙ্গে চায় এনসিপি। জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় প্রথম কাজ। যারা বলেন ডিসেম্বরের পরে হবে নির্বাচন, তারা বলেন, যুক্তি দিয়ে বলেন কেন ডিসেম্বরের পরে সময় দরকার আপনাদের। নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক, তাহলে জনমনের স্বস্তি এবং আস্থা তৈরি হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, জুলাই ঘোষণাপত্র এবং বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পুঁজিবাজারকে ক্যাসিনো আখ্যা বিএনপি নেতা আমির খসরুর। অনিয়মের বিচার না করায় নিঃস্ব অনেকেই, বললেন দেবপ্রিয়। পাচারের সম্পদ দ্রুত ফেরানোর আশ্বাস গভর্নরের। শায়ান এফ রহমান সহ হাসিনা ঘনিষ্ঠ দুজনের লন্ডনের সম্পত্তি জব্দ। আনিসুল হকের সহযোগীর বিরুদ্ধে দুদকের মামলা। উপদেষ্টা আসিফের সাবেক এপিএসের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে এখনো আওয়ামী আমলের সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগ। 13 এজেন্সির বিরুদ্ধে 3 বছরে 1200 কোটি টাকা আত্মসাতের তথ্য দুদকের। পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, থাকছেন অন্য উপদেষ্টারাও। উপদেষ্টা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক শেষে কথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। এদিকে এক বিবৃতিতে উপদেষ্টা পরিষদ জানিয়েছে, পরাজিত শক্তির ইন্ধন ও বিদেশি ষড়যন্ত্রে দায়িত্ব পালন অসম্ভব করে তুললে সব কারণ তুলে ধরে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা জানাজানির পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। চলমান অস্থিরতার মধ্যে শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকের পর 19 উপদেষ্টাকে নিয়ে অনির্ধারিত বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ বিকেলে নাই দেশকে স্থিতিশীল রাখতে, নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে। পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়। তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও উল্লেখ করা হয়। এর আগে দুপুরে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা, অন্য উপদেষ্টারাও নিজেদের দায়িত্ব পালন করে যাবেন। চলে যাবেন বলেননি, তিনি বলছেন যে আমাদের যে কাজ করছি, আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো একটা বড় দায়িত্ব, এর উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না। অন্তর্বর্তী সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে কিছুক্ষণ পর বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে যমুনার সামনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছি তার কাছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বিএনপির একটি 4 সদস্যের প্রতিনিধি দল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে রওনা করেছেন। সেই দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, থাকবেন সালাউদ্দিন আহমেদ, আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী। এই 4 জন স্থায়ী কমিটির সদস্যর নেতৃত্বে প্রতিনিধি দলটি এখানে এসে তারা সংলাপে অংশ নেবেন। একইভাবে রাত 8টার দিকে যেই সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে, জামাতের
2 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল, সেখানে নেতৃত্ব দিবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, একই সঙ্গে তার সঙ্গে উপস্থিত থাকবেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এরপরে যেটি সর্বশেষ, এনসিপি জাতীয় নাগরিক পার্টির সঙ্গেও সংলাপে অংশ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 3 থেকে 4 সদস্যের একটি প্রতিনিধি দল এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে। সন্ধ্যার পর থেকে এখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনী তারা শক্ত অবস্থান নিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি উপস্থিতি এবং যমুনার চারপাশে যে আইন শৃঙ্খলা যে বাহিনীর টহল এবং তাদের উপস্থিতি সেটি আসলে বাড়ানো হয়েছে। তার মানে তারা উপস্থিত কিছুক্ষণের পরে হবেন, সেটি আসলে এখানকার যে সামগ্রিক অবস্থা তা দেখে সহজে বিবেচনা করা যায়। এমন একটি সময় আসলে আজকের এই সংলাপটি অনুষ্ঠিত হচ্ছে যখন সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্কের নানা রকম রসায়ন তৈরি হয়েছে, নানাভাবে টানাপোড়েন তৈরি হয়েছে। একদিকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তারা 4 থেকে 5 দিন অপেক্ষা করেছেন। এর মধ্যে আসলে তারা সেই সুযোগটি পাননি। অর্থাৎ রাজনীতিতে ভবিষ্যতে কি হচ্ছে, সরকার কি ধরনের পদক্ষেপ নিতে চায় এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা বা করণীয় বা সরকার কি করতে চাচ্ছে এই বিষয়গুলো তাদেরকে বাকি রেখেই, তাদেরকে অন্ধকারে রেখে, তাদেরকে ধোঁয়াশার মধ্যে রেখে আসলে নেওয়া হচ্ছে, এরকম তাদের অভিযোগ। সেই অভিযোগের জায়গা থেকে তারা কয়েকবার চেষ্টা করেছে, তারা সেটি যখন হয়নি এর মাঝামাঝি সময় কিন্তু এসে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে সম্মত হয়েছেন বা তিনি পদত্যাগ করবেন এমন কিন্তু গুজব ছড়িয়েছে। সেটিরই কিন্তু আসলে গুজবের এই জায়গাটা কিছুটা সত্যতাও তিনি আসলে এনসিপি যে আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করার কথা ভাবছেন। এমন সব প্রেক্ষাপটের রাজনৈতিক ধোঁয়াশা তৈরি হয়েছে এবং সেখানে আসলে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো যে দূরত্ব তা ঘুচানোর জন্য এই সংলাপের আহ্বান করা হয়েছে। এবং আজকে মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারকে স্বাভাবিকভাবে কাজ করতে এবং তাদের যেই পদক্ষেপ সেগুলোকে শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর তিনি আসলে আজকে সহযোগিতা চাইবেন এবং দলগুলোর পক্ষ থেকে আসলে সরকারের কি করণীয় এবং তারা কিভাবে সরকারকে সহযোগিতা করতে পারে এই ধরনের আজকে আলাপ হবে। এবং আগামীকালকেও আপনি জানেন যে আরও কয়েকটি জাতীয় দলের সঙ্গে সরকারের সংলাপ রয়েছে। এই যত বেশি আলাপ, যত বেশি সংলাপ, তার মধ্য দিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলোর সম্পর্ক কিছুটা শীতল হবে বলে মনে করছে আসলে রাজনৈতিক বিশ্লেষকরা। এই ছিল আমার কাছে যমুনার সামনে থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে। জুনের মধ্যে সব প্রস্তুতি শেষ হলে ডিসেম্বরে নির্বাচন দিতে বাধা কোথায়? সরকারের প্রতি এই প্রশ্ন রেখে বিএনপি নেতারা অভিযোগ করেন নতুন দলগুলোর জোট গঠন প্রক্রিয়া অসমাপ্ত থাকায় ভোট পেছানোর চেষ্টা চলছে, যা জনগণ মেনে নেবে না। তারা আরও বলেন, উপদেষ্টাদের বক্তব্যে মনে হচ্ছে নির্বাচনের দাবি তোলাই মহাপাপ। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে আবারও সংগ্রামের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপি নেতারা। বগুড়া থেকে মিজানুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আহমেদ সালেহিন। চারিদিকে উচ্ছ্বাস উদ্দীপনা, বগুড়া কেন্দ্রীয় মাঠে তারুণ্যের জয়গান। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে হাজার হাজার তরুণদের মিছিলে জনসমুদ্রে পরিণত হয় সমাবেশস্থল। হাতে হাতে নানা রঙের ব্যানার, প্ল্যাকার্ড। তুমুল বৃষ্টির মধ্যেই সমাবেশ রঙিন করে তোলেন বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। সমাবেশে যোগ দেন বিএনপির 2 কেন্দ্রীয় নেতাও। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের কিছু উপদেষ্টার কথায় মনে হচ্ছে নির্বাচনের দাবি করাই যেন মহাপাপ। তরুণ উপদেষ্টাদের কথায় সরকার পরিচালিত হলে দেশ ভালো চলবে না। নির্বাচন চাওয়া বোধহয় অপরাধ, মহাপাপ। উপদেষ্টাদের কথা উপদেষ্টারা আমাদেরকে শেখায়। আমরা মনে হয় সবাই আপনার কোন স্কুল কলেজ কোথাও পড়াশোনা করিনি, ওনারাই সব জানেন আমরা কেন নির্বাচন চাচ্ছি, এই জন্য তাদের খুব গোসা। জুনের মধ্যে নির্বাচন কমিশন ও সংস্কার কমিশন প্রস্তুত হয়ে গেলে ডিসেম্বরে নির্বাচন নয় কেন? সরকারের প্রতি প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগণের কাছে ক্ষমতা ফেরাতে তরুণদের লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। নির্বাচন কমিশন বলেছে জুন মাসের মধ্যে তারা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে যাবে। তাহলে জুন মাসের মধ্যে সংস্কার নির্বাচনের প্রস্তুতি দুটোই যদি সম্পন্ন হয় তাহলে ডিসেম্বরে নির্বাচনে তো অসুবিধা কোথায়? কোন দলের জোট বা ঐক্য করতে সময় লাগবে বলে নির্বাচন পেছানো হলে তা জনগণ মেনে নেবে না বলে সাফ জানিয়ে দেন বিএনপি নেতারা। কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল এবং খুলনা বিভাগের পর রাজশাহী এবং রংপুর বিভাগের তারুণ্য সমাবেশ অনুষ্ঠিত হলো বগুড়ার এই সেন্ট্রাল মাঠে।
যেখানে তরুণরা বলছেন তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য তারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে চান, যারা আগামী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তরুণদের মতামতকে গুরুত্ব দেবেন। আর বিএনপি নেতারা বলছেন তরুণদের আকাঙ্ক্ষা পূরণের জন্য এবং দেশে চলমান সংকট নিরসনের ক্ষেত্রে সুনির্দিষ্ট নির্বাচন রোডম্যাপের ঘোষণার বিকল্প নেই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, বগুড়া। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে বাধ্য নয়, সহযোগিতা করবে জামায়াত ইসলামী। সকালে মগবাজারের আলফালাহ মিলনায়তনে দলটির মজলিসে শুরার অধিবেশনে একথা বলেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। নির্বাচন ও সংস্কার নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার মাধ্যমে জনগণের সংশয় দূর করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। শনিবার সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয় জামায়াতে ইসলামীর দলীয় সর্বোচ্চ বৈঠক মজলিসে শুরার অধিবেশন। এ সময় দেশের চলমান পরিস্থিতি তুলে ধরেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, রাজনৈতিক সংকট নিরসনে সব দলকে নিয়ে আলোচনার বিকল্প নেই। সবার আগে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার কথা জানিয়ে সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে নিয়ে যে কোনো মন্তব্য থেকে বিরত থাকা উচিত বলেও মনে করেন জামায়াতের আমির। সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এই সংস্কৃতির অবসান হওয়া উচিত। সেনাবাহিনীকে বিতর্কিত করলে একটা স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। আমরা সেই সমূহ বিতর্ক থেকে আমাদের প্রিয় গর্বিত সেনাবাহিনীকে আমরা মুক্ত রাখতে চাই। জামাত আমির আরও বলেন, দেশের জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির কথা বিবেচনা করে মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দরের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবার সাথে আলোচনা করা প্রয়োজন। সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করে তার জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করেন তিনি। নির্বাচনকে অর্থবহ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু সংস্কার লাগবে। নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক, তাহলে জনমনের স্বস্তি এবং আস্থা তৈরি হবে। মানবিক করিডোরের নামে একটা উদ্যোগ, এর সাথে জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত। সুতরাং এই বিষয়টি ভেবে চিন্তে আগাতে হবে। হুট করে এটাতে কোনো কিছু করা যাবে না। নির্বাচনের জন্য সরকারকে দলীয়ভাবে সহযোগিতার ঘোষণাও দেন জামাত আমির। চান জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার, তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক জাতিসংঘের মাধ্যমে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শুধু নির্বাচন নয়, বিচার, সংস্কার এবং নির্বাচনী রোডম্যাপ একসঙ্গে চায় এনসিপি। দুপুরের সংবাদ সম্মেলনে এই কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলাদেশ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ হতে দিতে চায় না উল্লেখ করে জাতীয় স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তার। দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির সম্পর্ক না থাকার দাবিও তার। সমসাময়িক নানা ইস্যুতে বাংলা মোটরের কার্যালয়ে দুপুরের সংবাদ সম্মেলনে যোগ দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন। কথা বলেন সম্প্রতি প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন, নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর অনৈক্য নিয়ে। দেশ ক্রান্তিকালীন সময় পার করছে উল্লেখ করে আখতার হোসেন বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অপূর্ণ থাকার আশঙ্কা দেখা দিয়েছে। জনগণ যে আকাঙ্ক্ষার ভিত্তিতে 24-এর অভ্যুত্থানে শরিক হয়েছিলেন, সে আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ রয়ে যাওয়ার নানা ধরনের সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এখন সবার আগে প্রয়োজন স্থিতিশীলতা। সব রাজনৈতিক দলকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা সরকারকে সহযোগিতার আহ্বান তার। সবার আগে প্রয়োজন একটা স্থিতিশীলতা। সরকারের এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সবার পক্ষের সাথে কথা বলে একটা স্থিতিশীল জায়গায় যাওয়া এবং সকল রাজনৈতিক দলের সরকারের প্রতি সেই সহযোগিতা পূর্ণ যে মনোভাব সেটা ব্যক্ত করা। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনী রোডম্যাপ একত্রে ঘোষণার দাবি জানান নাহিদ ইসলাম। বলেন, সেনাবাহিনীর প্রতি আস্থা থাকলেও রাজনৈতিক বিষয়ে তাদের মতামত দেওয়া উচিত নয়। সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে। সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, কিন্তু তার কাজ নয় রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়া। তার কাজ দেশের প্রতিরক্ষা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা। সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। মোহাম্মদ ইউনূস, হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরও থাকছে। ঈদুল আজহা সামনে রেখে ব্যস্ত খামারিরা চট্টগ্রামে কোরবানির জন্য প্রস্তুত 8 লাখের বেশি গবাদি পশু। বিভিন্ন অঞ্চল থেকে আসা গরু দিয়ে ঘাটতি মেটানোর পরিকল্পনা।
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সহযোগী তৌফিকা করিমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে 56 কোটি 61 লাখ টাকার অবৈধ সম্পদ ও 374 কোটি 51 লাখ টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য জানান। এদিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাবেক একান্ত সহকারী সচিব মোয়াজ্জেম হোসেনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের নির্দেশনা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন বিচারিক আদালত। শেখ হাসিনার ঘনিষ্ঠ দুইজনের লন্ডনে প্রায় 90 মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের লন্ডনে থাকা দুটি সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে এনসিএ। জব্দের কারণে তিনি এবং তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমান লন্ডনের গ্রোসভেনর স্কয়ারে অ্যাপার্টমেন্ট সহ কোনো সম্পত্তি বিক্রি করতে পারবেন না। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী গ্রেশাম গার্ডেন্সের এই বাড়িতে শেখ হাসিনার বোন শেখ রেহানা থাকতেন। লন্ডনে সালমান এফ রহমানের ছেলের জব্দ হওয়া সম্পদ সহ অন্যদের সম্পদও ফিরিয়ে আনার উদ্যোগ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। দুপুরে আগারগাঁওয়ে পিকেএসএফ মিলনায়তনে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। আমরা লিগ্যাল প্রসেসটা শুরু করব এটার পরবর্তী ধাপে আমাদের লয়ার থাকবে সেটা, কিন্তু তারা যদি বিক্রি করে চলে যায় তাহলে তো আর লিগ্যাল প্রসেস শুরু করে আমাদের লাভ হবে না। কাজে অ্যাসেট ফ্রিজটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ ধাপ। আর সম্পদটা আটকে গেলে আর নড়াচড়া করতে পারবে না, বিচারক সিদ্ধান্ত নেবেন যে সেই সম্পদটা তার না বাংলাদেশে। আমাদের ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স করার প্ল্যান আছে, এগুলো আমাদের কর্মসূচিতে আছে। আমরা এটাকে অ্যাক্টিভলি পলিটিক্যাল সার্কেলে রাখতে হবে। এটা না রাখলে পরে এটা ভুলে গেলে এই সম্পদ আসবে না। দেশের পুঁজিবাজারকে ক্যাসিনো আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গেল 15 বছরে এই অবস্থা তৈরি হয়েছে। রাজনৈতিক সিন্ডিকেট ও দুর্নীতির বিচার না করায় শেয়ার বাজার থেকে সাধারণ বিনিয়োগকারী নিঃস্ব হয়েছে বলে মন্তব্য করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। পুঁজিবাজারে বড় ধস হয় 1996 সালে, দ্বিতীয়বার 2010 সালে। প্রথমবার ক্ষতির পরিমাণ 18,000 কোটি টাকা এবং দ্বিতীয়বার 20,000 কোটি টাকা। 1996 সালে বাজার থেকে বের করা $15 কোটি পাচার হয়েছে। দুটি বড় ধসের তদন্ত কমিটি হলেও শাস্তি পাননি কেউ। শ্বেতপত্র বলছে গেল 16 বছরে এই বাজার থেকে আত্মসাৎ হয়েছে 1 লাখ কোটি টাকা। শনিবার ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ আয়োজিত সেমিনারে নিজের উপস্থাপিত মূল প্রবন্ধে এসব তথ্য তুলে ধরেন শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এই যা যা ঘটেছে এটা শুধুমাত্র আপনি বিচ্ছিন্ন কাউকে দায়িত্ব দিয়ে এটা পারবেন না, এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্কের ভিতরে যারা ছিলেন, যারা ওই লিস্টিংগুলো করেছেন, যারা ওইটাকে সুযোগ করে দিয়েছেন, তারা যদি এটার সাথে যুক্ত না থাকেন তাহলে এটা হতে পারত না। আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেয়। এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, হাসিনার আমলে পুঁজিবাজারকে ক্যাসিনোতে পরিণত করা হয়েছিল। এর থেকে উত্তরণে প্রয়োজন সংস্কার ও দায়বদ্ধতা। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট হ্যাজ বিকাম এ ক্যাসিনো, ইটস নট এ ক্যাপিটাল মার্কেট এনিমোর। ক্যাপিটাল মার্কেটের রিফর্মের যে সমস্ত জায়গায় ঘাটতি রয়েছে, এই সমস্ত ঘাটতি 100% পরিপূর্ণভাবে পালন করতে হবে। আলোচকরা জানান, বিগত সরকার বাজারে এতই অনিয়ম করেছিল যে ফ্লোর প্রাইস ব্যবহার করে শেয়ারের দামের পতন ঠেকাতে হয়েছে। সেই খেসারত এখনো দিচ্ছেন বিনিয়োগকারীরা। কুক্ষিগত ছিল। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়া শ্রমিক পাঠাতে জনপ্রতি 79,000 টাকা খরচ হলেও রিক্রুটিং এজেন্সিগুলো আদায় করে প্রায় 5 লাখ টাকা। দুদক বলছে, বিগত সরকারের আস্থাভাজন 13টি এজেন্সি 3 বছরে প্রায় 1200 কোটি টাকা আত্মসাৎ করেছে। বিস্তারিত তসলিম তৌহিদের রিপোর্টে। রাজধানীর ফকিরাপুলে অবস্থিত আকাশ ভ্রমণ লিমিটেড এই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে মিলেছে মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে 135 কোটি 55 লাখ টাকার বেশি আত্মসাতের প্রমাণ। দুদক বলছে, সরকারি হিসাবে 79,000 খরচ হলেও মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার নির্দিষ্ট সিন্ডিকেট 4,70,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত আদায় করে। 13টি এজেন্সি 2021 থেকে 2024 সাল পর্যন্ত অভিবাসীদের কাছ থেকে প্রায় 1200 কোটি টাকা অতিরিক্ত আদায় করে আত্মসাৎ করেছে বলে প্রমাণ পেয়েছে দুদক। এদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানকারী দল আলাদা 13টি মামলার সুপারিশ করেছে।
বাইরার সাবেক এক নেতার অভিযোগ, আওয়ামী লীগের সুবিধাভোগী সিন্ডিকেট শত শত কোটি টাকা লুট করেছে। একই সিন্ডিকেট চক্রই কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে যারা ছিল সেই মন্ত্রী, এমপি এবং নেতারা কিন্তু এখনো আছে। তারা হয়তো তাদের সেই একই নামে না হইয়া বেনামে করার চেষ্টা করছে। কিন্তু তারা অভিবাসীদের নিয়ে কাজ করা এই বিশেষজ্ঞের মতে, অতিরিক্ত অর্থ নিলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্টরা। বিভিন্ন দেশে শ্রমিক পাঠানোর বিভিন্ন অপরাধের কারণে দৃষ্টান্তমূলক কিন্তু কোনো রেকর্ডিং এজেন্সির বিরুদ্ধে কিন্তু আমাদের মন্ত্রণালয় বা অধিদপ্তর তেমন কোনো ব্যবস্থা নিতে পারে নাই। গেল মার্চে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে ১,১২৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১২টি রিক্রুটিং এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে কোরবানির জন্য প্রস্তুত ৮,৬০,০০০ গবাদি পশু, তবে ঘাটতি রয়েছে ৩৫,০০০। শহর ও গ্রামে গড়ে ওঠা খামারে পশুর বাড়তি পরিচর্যা করছেন খামারিরা। এখনও হাটগুলোতে বেচাকেনা শুরু না হলেও খামারে শুরু হয়েছে কেনাবেচা। পশুর ঘাটতি ৩ পার্বত্য সহ বিভিন্ন জেলা থেকে আসা গরু দিয়ে পূরণ করা হবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা, থাকছেন অন্যরাও, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। দায়িত্ব পালন অসম্ভব করে তুললে কারণ প্রকাশ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে সরকার। চলমান সংকট নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, অংশ নিয়েছেন দলের 4 নেতা। কিছুক্ষণ পর জামায়াত এনসিপির সঙ্গে বসছেন ডক্টর ইউনূস। ডিসেম্বরে ভোট কেন নয় প্রশ্ন বিএনপির, বাধ্য করে নয়, নির্বাচনে সহযোগিতার আশ্বাস জামায়াতের। বিচার সংস্কার, জুলাই ঘোষণা ও ভোটের রোডম্যাপ একসঙ্গে চায় এনসিপি। এ ছিল সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন সময়ের।